আমরা বেশ কিছুদিন আগেই একটি প্রতিবেদনে বলেছিলাম যে গিলগিট বাল্টিস্তানে আম নাগরিকের ওপর চলছে অত্যাচারী ইমরান খানের অমানসিক অত্যাচার। আমাদের প্রতিবেদন পেশ হওয়া মাত্র মাস দুয়েকের মধ্যেই গর্জে উঠলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বললেন, গিলগিট বাল্টিস্তান ভারতেরই অংশ, পাকিস্তান বেআইনিভাবে তা দখল করে রেখেছে। সোমবার সাফ জানিয়ে দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, পাক অধিকৃত কাশ্মীরের এই দুই এলাকাকে পাকিস্তানের প্রদেশ হিসেবে ঘোষণা করছে ইমরান খান প্রশাসন। সেই সিদ্ধান্তকে ভারত মানে না বলেও জানিয়ে দেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন টুইটারে রাজনাথ সিং লেখেন, গিলগিট ও বাল্টিস্তান পাকিস্তানের বেআইনি দখলে রয়েছে। তারা এখন ওই এলাকাকে নিজেদের প্রদেশ ঘোষিত করতে চাইছে। তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমাদের সরকার স্রেফ দুটো কথা বলছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ। কি বলছেন রাজনাথ সিং আমরা শুনে নেব। और पाकिस्तान का कश्मीर में कोई लोकल स्टैंडाई नहीं है, कोई लोकल स्टैंडाई नहीं है। लेकिन फिर भी तरह तरह की बातें कश्मीर को लेकर पाकिस्तान के द्वारा की जाती हैं। हाँ, गिलगिट बाल्टिस्तान, पीओके, पाकिस्तान, यह सब तो जहां तक है वो सब भारत के ही हिस्से है। 94 में हमारी पार्लियामेंट में एक रेजोल्यूशन भी किया है इसके बारे में। और मैं पूछना चाहता हूं पाकिस्तान से, कश्मीर कब पाकिस्तान का हो गया कि आप कश्मीर को लेकर बराबर रोते रहते हो? कश्मीर कब पाकिस्तान का था? अरे भाई, पहले तो जो आज पाकिस्तान बना है वो तो भारत का ही हिस्सा था। किस बात को लेकर आपको आपत्ति है? क्यों अनावश्यक रोते हैं? आप पाकिस्तान बन गया तो हम आपके वजूद का सम्मान करते हैं। इसका मतलब यह नहीं है कि जो मन में आए वो आप बोलते रहें और जानबूझकर बड़े प्लान्ड वे में कश्मीर के सवाल पर बराबर बयानबाजी करते रहें। আপনারা শুনলেন রাজনাথ সিং এর কথা। আসুন এবার দেখব আমাদের সেই বিশেষ প্রতিবেদন, অত্যাচারীর খড়গ কৃপান বাল্টিস্তান। এই গিলগিট বাল্টিস্তান নিয়ে আমাদের 24 ঘন্টা লাইভের প্রতিবেদন দেখুন। ইমরান সাবধান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেঁড়ার হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল, হয়েছে কাল। নমস্কার, আমি আনন্দ মুখোপাধ্যায়, আপনারা দেখছেন 24 ঘন্টা লাইভ। বেশ কয়েকদিন ধরে সিয়াচিন সীমান্তে উত্তেজনার পারদ একদম চরমে উঠেছে। আর তার সঙ্গে তার সঙ্গতদার রয়েছেন পাকিস্তান, তারাও শুরু করেছেন। হঠাৎ পাকিস্তানের নামটা কেন আনলাম এটা বলতে গেলে আপনাদেরকে মনে করিতে হবে, আচ্ছা কার্গিলের যুদ্ধের কথা আপনাদের মনে আছে? ওখানে দ্রাস, বাটালিক, টাইগার হিল, এইসব পাহাড়গুলোর নাম সেই সময় কিন্তু সব আম জনতার মুখে মুখে ঘুরতো। সেই দ্রাস বাটালিক ছাড়ালেই স্কারদু এয়ারপোর্ট, এই স্কারদু এয়ারপোর্টে গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে চীনা যুদ্ধ বিমানের মহড়া। আর বলে রাখি, এই স্কারদুটা হচ্ছে বালুচিস্তানের মধ্যে, আমাদের অধিকৃত কাশ্মীরের মধ্যে। এইখানে চীনের যে বিমান বাহিনীর আনাগোনাটা জানিয়ে দিচ্ছে যে চীন ভারতের সীমান্তের একবারে লাগোয়া অবস্থায় পজিশন রয়েছে। যদি তারা সিয়াচিন সীমান্ত থেকে বিমান বাহিনীকে অপারেট করার চেষ্টা করত, তাহলে মিনিমাম কমেও তাদেরকে 200 থেকে 300 কিলোমিটার দূরে থাকতে হতো। কিন্তু স্কারদুতে এসে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একদম প্রায় মুখোমুখি দাঁড়িয়েছে ভারতীয় বায়ুসেনা এবং চাইনিজ বায়ুসেনা। সেই বালুচিস্তান যেখানে মানুষ তার স্বাধিকারের প্রশ্ন তুলতে পারবে না, মানবাধিকারের প্রশ্ন তুলতে পারবে না, যেখানে the people there not to reason why but to do and die into the valley of death, বালুচিস্তান। সেই গল্পই আমি আজকে আপনাদের শোনাবো। আমাদের আজকের প্রতিবেদনের শীর্ষক হচ্ছে অত্যাচারীর খড়গ কৃপান বালুচিস্তান। পাকিস্তান যেভাবে বালুচিস্তানের মানুষদের ওপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে, দমন পীড়ন চালিয়ে যাচ্ছে, তা একমাত্র তুলনা চলে বাংলাদেশের অর্থাৎ তদানীন্তন পূর্ব পাকিস্তানের উপর যা করেছিল পাক সরকার। আজকের পাক সরকারও
বালুচিস্তানের উপরে ঠিক সেই কাজটাই করে যাচ্ছে। এবং পরিসংখ্যান শুনলে আপনারা শিউরে উঠবেন। দেখা যাচ্ছে যে শিয়া সম্প্রদায়কে ধরে ধরে মেরে ফেলা হচ্ছে। ৭৫,০০০ মানুষকে খুন করা হয়েছে এই কয়েক বছরে, কয়েক দশকে। এছাড়া ৪৫,০০০ মানুষ নিখোঁজ হয়ে গেছেন। ৪৫,০০০ বালুচের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং আপনারা বলে রাখি যে বেশিরভাগটাই কিন্তু মানে বলা যায় এটা যে ৯৯% মানুষ যারা মারা গেছেন তারাই শিয়া সম্প্রদায়। আর প্রায় ৪৫,০০০ মানুষ নিখোঁজ হয়েছেন, আজও তারা নিখোঁজ। তাদের বাড়ির মানুষ জানে না যে তাদের বাড়ির লোকটা গেল কোথায়। এইসব নিয়ে এই যে মর্মন্তুদ কাহিনী আমরা শুনবো আজকে। বালুচের বিভিন্ন সম্প্রদায় যারা আছেন, যারা মহিলা অ্যাক্টিভিস্ট আছেন, যারা সব মানবাধিকার কর্মী, তাদের কথা শুনবো পলিটিক্যাল লিডারদের কথা, রাজনৈতিক নেতারা কি বলছেন সেখানকার রাজনৈতিক নেতারা। আবার শুনবো সাংবাদিকদের কথা, সেখানে সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার তারা কি বলছেন। সব মিলিয়ে কিন্তু চিত্রটা একটা ভয়ঙ্কর। আপনাদের মনে আছে বাংলাদেশে যখন এরকম অবস্থা চলছিল তখন নিপীড়ন একবারে চরম সীমায় চলে গেছিল। তখন ইন্দিরা গান্ধী ওই প্রায় ২০ লক্ষ শরণার্থীর ভার ভারতবর্ষের মাথায় রেখে ইন্দিরা গান্ধীর সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লেন বিশ্ব পরিক্রমায়। তিনি ফ্রান্স গেছেন, জার্মানি গেছেন, ইংল্যান্ড গেছেন, আমেরিকা গেছেন, রাশিয়া গেছেন। তিনি যখন আমেরিকায় যান তখন তদানীন্তন প্রেসিডেন্টকে তিনি বলেছিলেন আপনি পাকিস্তান এরকম অত্যাচার চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এবং তিনি সেই সময় একজন আমেরিকান ঐতিহাসিক, তার একটা বই সেই সময় বেরিয়েছিল, সেই বইটার উদাহরণ দিয়ে তিনি বলেছিলেন যে আপনি দেখুন আপনার দেশের লেখক, আপনার দেশের ঐতিহাসিক তারা কি বলছেন। তখন ইন্দিরা গান্ধীকে জবাব দিয়েছিলেন যে দেখুন এই ব্যাপারে আপনাদের দুই দেশের মধ্যে আমি নাক গলাতে পারবো না, তবে আপনার কিছু সাহায্য চাইলে দিতে পারি। ক্ষুব্ধ ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে পড়েন। তিনি বলেন যে আমি আপনার কাছে ভিক্ষে চাইতে আসিনি, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আপনি মানবাধিকারের পাশে, মানুষগুলোর পাশে, নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়াবেন কিনা এই কথাটা জানতে চাই, আপনার কাছে ভিক্ষার জন্য আসিনি। উনি চলে যান আমেরিকা থেকে, সরাসরি প্রত্যাখ্যান করেন সাহায্যের সম্ভারকে। তারপর উনি রাশিয়ায় যান। রাশিয়ায় যেয়ে সেখানে তদানীন্তন যিনি রাশিয়ার প্রধান ছিলেন তাকে বুঝিয়ে বোঝান যে কি পরিস্থিতি চলছে এবং রাশিয়া ভারতের সমবেতি হয়। তখন সেই সময় তিনি বলেছিলেন মুজিবুর রহমানকে ওরা হত্যা করতে পারে পাকিস্তান, আপনি ওদিকে মানা করুন। এবং তারপরে বেরিয়ে এসে ইন্দিরা গান্ধী একটা অত্যন্ত প্রত্যুৎপন্নমতিত্বের সঙ্গে, একটা অত্যন্ত নিপুণ চতুরতার সঙ্গে উনি ডিক্লেয়ার করে দেন যে আমরা জানি যে পাকিস্তান মুজিবুর রহমানকে মেরে ফেলেছে এবং সেটাই যদি ঘটনা হয় আমরা কিন্তু বিশ্ব আদালতে যাব, আন্তর্জাতিক আদালতে যাব, ওনার কাছে মানবাধিকার লঙ্ঘনের বিচার হবে। এই কথা শুনে কিন্তু তদানীন্তন পাকিস্তান সরকার ইয়াহিয়া খান তিনি কেঁপে ওঠেন এবং পরের দিন তিনি মুজিবুর রহমানকে সর্বসমক্ষে বের করে তিনি দেখান যে মুজিবুর রহমান বেঁচে আছেন, তাকে আমরা এখনো ফাঁসি দিইনি। এর পরের অধ্যায় আপনারা সবাই জানেন যে মুজিবুর রহমান বেরিয়ে এসছেন, ওখান থেকে ছাড়া পান এবং বাংলাদেশ তৈরি হয়। ভারত সেখানে কিছুটা মদত তো নিশ্চয়ই করেছিল, কারণ বাংলাদেশ চেয়েছিল, মুজিবুর রহমান চেয়েছিলেন সাহায্য, সেই আর্থিক বিনিময়ে এবং চোখে দেখা যে নিপীড়ন তাকে প্রতিহত করতে ভারত সেদিন এগিয়ে গেছিল। আজকেও ঠিক সেম ঘটনা, একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বালুচিস্তানে। বালুচিস্তান অধিকৃত কাশ্মীরের একটি প্রদেশ এবং অধিকৃত কাশ্মীর আমাদের, সুতরাং সেখানের মানুষের ওপর কোনো অত্যাচার হলে, কোনো নিপীড়ন হলে এটা আমাদের বুকে লাগে। ভারত কিন্তু কোনোদিনই আগ্রাসনের নীতিতে বিশ্বাসী নয়। যেটা চীন আগ্রাসন নীতি বিশ্বাস করে, পাকিস্তান আগ্রাসন নীতিতে বিশ্বাস করে, কিন্তু ভারত করে না। ভারত চিরকাল বলে এসছে যে সমৃদ্ধ প্রতিবেশী মানে সমৃদ্ধ ভারত। কিন্তু কোথায়? আমাদের আগের প্রতিবেদনে আমরা বলেছিলাম যে অধিকৃত কাশ্মীরের জন্য বোধহয় খোলা হওয়ার দিন আগতই। আসুন আজ শুরু করছি অত্যাচারী খড়গকৃপান বালুচিস্তান। এই বিশেষ প্রতিবেদনের শুরুতে আমরা শুনে নেব কাশ্মীরের সাধারণ মানুষ থেকে, ছাত্রী থেকে মানবাধিকার কর্মী সবাই কি চাইছেন, কেমন আছেন বালুচিস্তানের মানুষরা।
আমরা তাদের কথা আমরা শুনবো তাদের मुखे। जब हमारे भाइयों की, हमारे बाप या हमारे भाइयों की लाशें जब हमें मिलती हैं तब आप लोग का कोई रिएक्शन नहीं है। हमारी बहनों की जब इज्जतें लूटी जाती हैं टॉर्चर सेल में तब आपके कोई फीलिंग्स ही नहीं है। अभी जब उसने सिर्फ कश्मीर का, तब आपका चेहरा ऐसे रेड हो गया कि आप आंखें बंद करके ना देखें, फिर आप भी आंखें बंद करके ना देखें ना जो मुझ पर जुल्म हो रहा है। और मैं आपने बोला ना कि बिल्कुल आप कम बोलो, तो मैं आपको बोलूँ ना हमें सूबे खुद मुख्तियारी चाहिए, ना हमें हुकूक चाहिए, ना हमें पाकिस्तान के साथ रहना है। हमें आज़ादी चाहिए। ये आज़ादी की जंग वो जिस दिन से हम पर कब्जा हुआ 27 मार्च 1948 पर, उस दिन से ये आज़ादी की जंग चल रही है और ये आज़ादी की जंग हमारे खून के आखिरी कतरे तक चलेगी। हमें सिर्फ आज़ादी चाहिए, हमें और कुछ नहीं चाहिए। मैं सिर्फ इतना कहना चाहती हूँ कि हमें सिर्फ और सिर्फ आज़ादी चाहिए। पिछले 60 सालों से हम पे जितना जुल्म हो रहा है, आए दिन हमारे बाप और भाइयों को गायब किया जाता है, उन पर तशद्दुद किया जाता है, तो इन सिचुएशन में मेरे माइंड में और कुछ नहीं है सिवाय आज़ादी के। हमें सिर्फ और सिर्फ आज़ादी चाहिए। और ये कहना कि वहां पे लोग उठ खड़े हुए अपने कहते हैं हमें अपना मुल्क चाहिए, क्यों नहीं खड़े होंगे? क्या कसर हमने छोड़ी? हमने जिस तरीके से उनको मारा, मैंने देखा है कि एक आम बलोच आदमी की जिस तरीके से हमने डिग्निटी लूज की है, मैंने देखा है किस तरह टॉर्चर किया उनको, किस तरह उनके बच्चे उठाए गए और फिर हमने उनको तरफ देखा नहीं। Actually, they are genociding Baluch people. Actually, they are killing at mass level Baluch people, and they are raping Baluch women in their abductions, in their captivity. They finish all the men, they kill all the men, and they take all women from the villages and they burn. They take all the valuable things and they burn our villages. This is what they are doing. What Nazis haven't done in Germany, they are doing against Baluch people. बलूचिस्तान की हालात मजमूई तौर पर मुल्क के हालात को ख़राब करने वाला जनरल मुशर्रफ साहब था। उन्होंने नवाब अकबर खान बुगटी को शहीद किया, उन्होंने बलूचिस्तान में ऑपरेशन शुरू कर दी, उन्होंने लाल मस्जिद को शहीद किया, वहाँ पे बच्चियों को कुरान पाक पढ़ते हुए उन्होंने मारा और उसको रेड कारपेट दे के मौजूदा हुकूमत ने इतनी बड़ी मुजरिम को कि जिसकी वजह से पूरा मुल्क दांव पे लगा हुआ है और इसको छोड़ दिया, ना उन्होंने अदालतों का सामना किया। इससे पहले जो सोकार जमहूरियत थी जरदारी साहब की, और उन्होंने उन्हीं के हाथों से हलफ लेके और उनको जो है ना रिलीफ दी गई। अब ये तमाम चीज़ें अगर हम जाए उन चीज़ों पे तो हम वो इसके नुकात ढूंढे कि गलतियां कहाँ पे हुई, किसने किया, अगर हमारी भी गलतियां इसमें है। আমরা আপনাদের দেখাবো পাকিস্তানের বর্ষিয়ান সাংবাদিক হাসান নিসার তিনি কি বলছেন। অত্যন্ত স্পষ্ট বক্তা নিসার সাহেব পরিষ্কার বলে দিলেন অধিকৃত কাশ্মীরে চলছে গান ডিপ্লোমেসি। পাকিস্তানের বিশিষ্ট কূটনীতিবিদ জাফর হিলালি তিনি সোজা ব্যাটে খেললেন এক টিভি সাক্ষাৎকারে, বললেন আপনারা তো বাংলাদেশের মুজিবুর রহমানের থেকে কিছুই শিক্ষা নেননি, উনি তো সোজা যে ইন্দিরা গান্ধীর কাছে সঙ্গে দেখে দেখা করে সাহায্য চান, আপনারা শিক্ষা নেননি। তাই আবারও বলছি আরেকটা বাংলাদেশ হতে যাচ্ছে বালুচিস্তান। শুনুন কি বলছেন হাসান নিসার ও জাফর হিলাল, শুনে নিন। आज तक बच्चों की टेक्स्ट बुक्स उठाएं, ईस्ट पाकिस्तान बांग्लादेश क्यों बना था, हकायक गायब है। ये मैं कहता हूं ये ना करो, वरना बांग्लादेश बनते रहेंगे। ये मत करो, चूंकि आप सीखोगे ही नहीं तो क्या करोगे। बलूचिस्तान जो है वो बांग्लादेश के बाद मैं समझता हूं कि थ्रू आउट एक ऐसा है कैफियत जैसे कच्चे धागे से बंधी हुई तलवार किसी के की गर्दन पर लटक रही हो। ये बहुत संजीदा मसला है और मैं पर्सनली ये समझता हूं कि हम इस मुल्क के करतों धरतों ने हमेशा क्लाशनकॉफ की या बंदूक की नाली के साथ वो से टूथपिक का काम लेने की कोशिश की है कि मोहब्बत गोलियों से बो रहे हो, वतन का चेहरा खून से धो रहे हो, यकीन तुमको कि रास्ता कट रहा है, गुमच को कि मंजिल खो रहे हो। एक अगर बहुत ही हौलनाक तजर्बा बांग्लादेश का उसके बाद अगर रिपीट होती है, खुदा ना करे अल्लाह ना करे, तो बहुत दर्दनाक होगा। तो माइंड सेट क्या है, वो याह्या खान वाला जो बांग्लादेश साफ नजर आ रहा था कि मामला किधर जा रहा है, तो वो कहता था कि आई विल मेक माई वे थ्रू द बैरल ऑफ अ गन। ये जो बैरल ऑफ अ गन वाला गंद घुसा हुआ है ना, ये दुरुस्त नहीं। कॉन्सुलेट जा रहे हैं और साजिश कर रहे हैं, इंडियन कॉन्सुलेट पाकिस्तान के खिलाफ, आप उनसे बात कर रहे हैं।
आप उनसे डील करना चाहते हैं, आप कहते हैं इनको सुनो। माय गॉड, आपने कुछ सीखा ही नहीं है। मैं तो कहता हूं आपने कुछ नहीं सीखा मुजीबुर रहमान से। मुजीबुर रहमान 1962 में इंदिरा गांधी को मिलने गया हिंदुस्तान, हमें पता था, कुछ नहीं किया, उसके बाद जाता रहा और आखिर आपने नतीजा देखा। একটা খুব সংবেদনশীল ব্যাপার নিয়ে বলি আপনাদের। আজকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ইমরানও কিন্তু এই পাঞ্জাব প্রদেশের আশেপাশেই তারও বাড়ি, তিনি এখন পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু নির্বাচনের আগে ভোটারদের কাছে খেলেছিলেন বালুচ তাস। তিনি বলেছিলেন তোমরা আমাকে ভোট দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, আমি দেবো আপনাদের বেঁচে থাকার অধিকার, আমি আপনার পরাধীনতার শৃঙ্খল খুলে আমি ফিরিয়ে দেবো আপনাদের স্বাধীনতা। কিন্তু আজ তার মুখ বন্ধ হয়ে গেছে। কেন? তা নিশ্চয়ই আজকে আর আপনাদের কাছে বলার কিছু নেই, কারণ তার পেছনে সেনার পদধ্বনি সব সময় শোনা যাচ্ছে। প্রতিটি পদক্ষেপে তার সঙ্গে রয়েছেন সেনা আধিকারিকরা, আর তিনি একটা অক্ষর বলতে পারবেন না, একটা সিদ্ধান্তও নিতে পারবেন না সেনাদের আদেশ ছাড়া। আমরা শোনাবো যখন নির্বাচনের আগে ইমরান খান তখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তখন ইমরান খান কি বলেছেন শুনুন। In 1971, when Pakistan Army took action in East Pakistan, I was the one who was standing with the Pakistan Army, our brave soldiers, they're doing this and great job, and it's only foreigners and terrorists and militants. It was 3 years later we realized that the army butchered civilians, women, children. And so we're doing exactly the same thing again. In Balochistan, they were bombing people. How can you bomb people? Is this an army you're bombing? There are people, women, children living there. But for us, it's very important to understand, are we just bombing our own people? Just think about the immorality of bombing villages where there are women and children. No one talks about, you're talking about 6 million people in the tribal area that are being bombed. Their economy has been destroyed. They're living in refugee camps. There are about 2 million internally displaced people in Pakistan. How are they surviving? অধিকৃত কাশ্মীরের মানবাধিকার কর্মীরা তারা পরিষ্কার বলে দিলেন যে এখানে সেনাই ঠিক করবে কি হবে, আজ কি হবে, আগামী দিন কি হবে, সবটাই ঠিক করবে পাকিস্তানের সেনাবাহিনী। এবং তারা রাজনৈতিক নেতাদের কথাও শোনেন না। আর কারা শোনেন না? রাজনৈতিক নেতাদের কথা শোনেন না সেই সব জঙ্গি গোষ্ঠী যাদেরকে এখানে ট্রেনিং সেন্টার করে শিক্ষা শিবিরে এনে রাখা হয়েছে, যাদেরকে পাকিস্তানের এপার থেকে ওপারে ভারতে যে ছায়া যুদ্ধের জন্য পাঠানো হচ্ছে, সেই সব জঙ্গিদের। তারা রাজনৈতিক নেতাদের পাত্তা দেয় না। তাহলে কি হবে ভবিষ্যৎ? এই কথাটা আমরা মানবিক অধিকার কর্মীদের মুখেই শুনবো। आज भी फौज बिल्कुल, मैं आपको दावे से कहती हूं, फैसले करती है बलूचिस्तान के। किसी पॉलिटिशियन की, सिविलियन पॉलिटिशियन की मैं दावा करती हूं मजाल नहीं है कि वो बलूचिस्तान के ऊपर कोई इनिशिएटिव ले ले। जब तक हमारे फौजी ये डिसाइड करेंगे तो वहां पे कुछ नहीं होगा, सिवाय इसके कि वो तेज होंगी, वो एक्सट्रीमिस्ट वहां पे नेशनलिस्ट वो ग्रोथ जो कि यंग है, जैसे उन्होंने कहा यंग है, और वो अब लीडर, बड़े लीडर की बात भी नहीं मानेंगे। सो अगर हमने अपने पांव पे आप कुल्हाड़ी मारनी है तो फिर हम फौजियों को लगा दें कि वो हमारे लिए फैसला कर दे, जैसे उन्होंने बांग्लादेश में किया था। जितनी उनकी अकल है उतना ही कर सकते हैं, वही वो बलूचिस्तान में करेंगे। কোন পাকিস্তানি বড় রাজনৈতিক নেতা বালুচিস্তানে ভোটে আসায় যাননি? কারণ প্রধানমন্ত্রী তো তাকে হতে হবে। ধরুন নওয়াজ শরীফের কথা, তিনি ভোটের আগে বালুচিস্তানে গেলেন, অধিকৃত কাশ্মীরে গেলেন, তার সামনে তার মুখের ওপর বলা যায় বালুচ নেতা আতাউল্লাহ খান মেঙ্গার পরিষ্কার বলে দিলেন বালুচিস্তান আলাদা হয়ে যাবে, আপনারা রাখতে পারবেন না, আর যদি বালুচিস্তান নিয়ে ভাবতে যান তো সেনা আপনাকে সৌদি আরব পাঠিয়ে দেবে। এই ছিল আতাউল্লাহ খান সাহেবের বক্তব্য। শুনুন সেই বক্তব্য। बस में उन नौजवानों के है जो आज जिनको फौज ने पहाड़ों पे भेज के बागी किया हुआ है। मियाँ साहब अगर अपनी इस फौज को लगाम दे सकते हैं, जो मुझे पता है अगर ये लगाम दे सकते हैं तो सऊदी अरब इसको नहीं जाके फेंकते। अगर वो इस फौज को लगाम दे सकते हैं और उनके अमल से उसको ये साबित करते हैं कि ये इस मुल्क की फौजें, तो फिर बलूचिस्तान के लोगों के साथ शायद किसी का राब्ता हो सके और किसी की बात सुन सके। और अगर ये नहीं कर सके तो मैं आज बिल्कुल अल्लाह आपको कह देता हूँ
कि बलूचिस्तान आपके साथ नहीं रहेगा। শুনলেন তো খান সাহেবের কথা। এবার আপনাদের ভেতরের কথাটা একটু বলি। 1947 সালের 11ই আগস্ট আসলে তখন ওই অধিকৃত কাশ্মীর অঞ্চলেতে 4 জন রাজার রাজত্ব ছিল। খাবান, মুকবান, কালাত ও লাসবেলা। এই 4 রাজা ওই অধিকৃত কাশ্মীরটা ভাগ করে তারা নিজেরা রাজত্ব করতেন এবং তারা ব্রিটিশদের সঙ্গে সহযোগিতা করতেন। এই সবকটাই ছিল প্রিন্সলি স্টেট। যেমন হায়দ্রাবাদ ছিল প্রিন্সলি স্টেট, সেরকম এটাও ছিল প্রিন্সলি স্টেট। কাশ্মীরের হরি সিং সেটাও ছিল প্রিন্সলি স্টেট। ব্রিটিশরা যখন ভারত স্বাধীন করার আগে যেমন কাশ্মীরের রাজা হরি সিং এর কাছে অপশন দিয়েছিল, তেমনি এই 4টি রাজাকে খাবান, মুকবান, কালাত ও লাসবেলা এই 4 রাজার কাছেও কিন্তু প্রস্তাব গেছিল যে আপনারা ভারত কিংবা পাকিস্তান নিজেদের ইচ্ছে মতো বেছে নিন, আপনারা কোন রাজ্যের কোন দেশের সাথে নিজেদের অন্তর্ভুক্তি করবেন। তখন কিন্তু দেখা গেল একমাত্র কালাত রাজা তিনি বললেন আমি ভারতের সঙ্গে যেতে চাই, আর বাকি 3 জন পাকিস্তানকে অপশন নিয়েছিল। আসলে কালাত রাজার ভালো মানুষ এবং ভালোভাবে রাজধর্ম পালন করেন বলে তার একটা বদনাম ছিল। সেই জন্যে খানিকটা জবরদস্তি করেই তখন 1948 সালের 27শে মার্চ এই 4টি রাজ্যকেই কিন্তু পাকিস্তানের মধ্যে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো। এবং তার মধ্যে অবশ্যই আমি বলতে পারি তার মধ্যে ইংরেজদের প্রশ্রয় তো ছিলই। যে কথায় আমরা আসছিলাম নির্যাতনের কথা, বালুচিস্তানে সেনারা কথা বলে। আমরা এখন শুনে নেব পাকিস্তানে আন্তর্জাতিক বালুচ মহিলা সংগঠনের প্রধান নীলা কাদরির মুখ থেকে যে কি অপরিসীম অত্যাচার চলছে বালুচিস্তানে। First of all, Balochistan is not in Pakistan. It's occupied by Pakistan. So if somebody is arrested in Balochistan, we can expect any kind of fraud, trap, lies from Pakistan, because Pakistan is created on lies. Pakistan's foundation, Pakistan's base is hate and lies. So they can do anything like this. Because in history, Balochistan and India were neighbors. There was no Pakistan. And there will be no Pakistan. I tell you, be sure that there will be no Pakistan. There was no Pakistan. But Balochistan is here from thousands of years. And Balochistan will be. Balochistan shall be here. আরো হৃদয় বিদারক কাহিনী আমাদের শুনিয়েছেন প্রখ্যাত মানবাধিকার কর্মী করিমা বালুচ। শুনুন তার মুখে। आप लोगों को पता है कि हज़ारों लोग उठा के गायब कर दिए जाते हैं, घरों को बम्बार्डमेंट की जाती है। जो लोग गायब किए जा रहे हैं मुसलसल उनकी लाशें मिल रही हैं या वो सालों से ऐसे ही गायब हैं, उनके बारे में कोई मालूमात नहीं मिल रही हमें। এবার শুনবো পাক সাংবাদিকের ভাষ্য, তিনি কি বলছেন। এবং আমি নিশ্চিত যে তার কথা শুনলে আপনাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। 25,000 বালুচকে হত্যা করেছে পাক সেনা, আর 14,000-এরও বেশি মানুষ চিরকালের জন্য হারিয়ে গেছে। শুনুন সেই ভাষ্যকার পাক ভাষ্যকার সাংবাদিক তিনি কি বলছেন। जो बलोचिस्तान की महरूमियों का जब भी जिक्र किया जाता है तो मिसिंग पर्संस का हमेशा हवाला दिया जाता है। गवर्नमेंट कहती है 200-250 लोग रह गए हैं, जबकि जो आजाद जराए हैं, जो बलोच जराए हैं, उनका ये कहना है कि 14,000 लोग अभी भी मिसिंग है। तो सर ये फरमाइएगा जब तक मिसिंग पर्सन का इशू रहेगा बलूचिस्तान की महरूमियत खत्म हो सकती है। আবার আসবো বিশ্ব মহিলা বালুচ ফেডারেশনের নেত্রী নীলা কাদরির কথায়। নীলা কাদরি একটা অসম্ভব বিস্ফোরক মন্তব্য করেছেন। ভারত চিরকাল বলে আসে ভারতীয় সামরিক বৈদেশিক গোয়েন্দা বাহিনী তারা নাকি ক্রমাগত তাদেরকে সেখানে অস্ত্র, পয়সা এবং উস্কানি সব দিয়ে অধিকৃত কাশ্মীরকে সর্বদা ডিস্টার্ব করে রেখেছে। এই কথাটা কতদূর সত্যি সেটা বলতে পারবেন ঘরের লোক। এই নীলা কাদরি কি বলছেন শুনুন। এবং এমনও কথা তিনি বললেন যে এই যে আমাদের ভারত থেকে গুপ্তচর বলে ধরে নিয়ে যাওয়া হয়েছে কুলভূষণ যাদবকে, বলছে বালুচিস্তানের মানুষ দেখেছে তাকে কোত্থেকে আনা হয়েছে, তাকে পাকিস্তান থেকে মোটেই ধরা হয়নি, তাকে ধরা হয়েছিল ইরান থেকে। শুনুন নীলা কাদরি কি বলছেন। So there is no RAW, there is no any other agencies who support Baloch. If they really supported us, till now we were free. We would have been an independent country now, like Bangladesh. So it's lie. If somebody is traveling, we don't know from where they has arrested him, and they are showing that it's from Pakistan. It's where they are showing but it's a trap, it's lie, it's fraud. শুনলে তো সারা উপাখ্যান। কেন আমাদের আজকের প্রতিবেদনের নাম অত্যাচারীর খর্গকৃপান?
কেমন লাগলো আজকের আমাদের এই প্রতিবেদন? আমাদের এই পাকিস্তান এবং চীন যুদ্ধের শৃঙ্খলায় আমরা আপনাদের আরো অনেক জ্ঞাতব্য বিষয় জানাবো, যেটা আপনাদের নজর এড়িয়ে গেছে কিংবা আপনাদের অজ্ঞাত থেকে গেছে। আগামী দিনের আমাদের পর্বগুলোর দিকে একটু নজর রাখুন। আমরা এটুকু বলতে পারি যে আপনারা আমাদের পর্বগুলি দেখলে হয়ে উঠবেন অনেক বেশি তথ্য নির্ভর। আজকে এখানে শেষ। নমস্কার, জয় হিন্দ। বন্দে মাতরম, বন্দে মাতরম, সুজলাং সুফলাং মলয়জ শীতলাং সস্য শ্যামলাং মাতরম, वन्दे मातरम्।